সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানিয়ে আমি রহিম স্যার ম্যাথ সলিউশন ক্যারার পক্ষ থেকে সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। আজকে আমরা সপ্তম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় সমানুপাত এবং লাভ ক্ষতি নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা সমানুপাতের যে বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব, এর মধ্যে বহুরাশিক অনুপাত, ধারাবাহিক অনুপাত, সমানুপাত, ক্রমিক সমানুপাত এবং ত্রৈরাশিক, এই সংজ্ঞাগুলো নিয়ে আলোচনা করব। এগুলা অঙ্ক করতে আমাদের অনেক কাজে দিবে। তাহলে আমরা ধীরে ধীরে সমানুপাত সম্পর্কে আমরা একটু ধারণা নেই। এর মধ্যে আমরা ষষ্ঠ শ্রেণীতে অনুপাত সম্পর্কে ধারণা নিয়েছি। আমাদের ষষ্ঠ শ্রেণীর যে অনুপাতটা কাজে লাগবে আমাদের এই আলোচনায়। আসলে আমরা সমানুপাত নিয়ে একটু আলোচনা করি। এখন প্রথমে আমার অনুপাত কি আমাদের জানতে হবে। অনুপাত হলো একটা ভগ্নাংশ, এটা আমরা জানি। দুই বা ততোধিক সমজাতীয় রাশিকে যদি একটি ভগ্নাংশ একটা অপরটা তুলনায় কত গুণ বা কত অংশ তা একটা ভগ্নাংশ দ্বারা প্রকাশ করা হয়, এই ভগ্নাংশকে রাশি দুটির অনুপাত বলা হয়। এখন আসলে আমি একটা অনুপাত লিখি। যেমন আমরা ষষ্ঠ শ্রেণীতে ধারণা নিয়েছি অনুপাত কাকে বলে। 5:3 লিখলাম। এই ক্ষেত্রে এটা একটা অনুপাত, কিন্তু আজকে আমরা আলোচনা করব সমানুপাত এবং লাভ ক্ষতি। অনুপাতের আমরা জানি দুইটা রাশি থাকে। প্রথম রাশিটাকে বলে পূর্ব রাশি এবং দ্বিতীয় যে রাশিটা এটাকে বলে উত্তর রাশি। উত্তর রাশি আমরা এটা অনুপাত কি কারণে নিয়েছি, কারণ অনুপাতটা কাজে লাগবে যখন আমরা বহুরাশিক অনুপাতের অঙ্ক করব বা ধারাবাহিক অনুপাতে দুইটা সরল অনুপাতকে, বা সরল অনুপাত কাকে বলে, অনুপাতে যদি দুইটা রাশি থাকে তাকে সরল অনুপাত বলে। এগুলো ষষ্ঠ শ্রেণীর ধারণা। এই দুইটা সরল অনুপাত বা অনুপাতকে কিন্তু আমরা ধারাবাহিক অনুপাতে প্রকাশ করব, এই জন্য অনুপাতের ধারণাটা থাকা আমার জরুরি। অনুপাতের প্রথম রাশিটাকে আমরা বলবো পূর্ব রাশি এবং দ্বিতীয় রাশিটাকে বলবো উত্তর রাশি। এবং অনুপাতের চিহ্নটা দেখো রেশিও চিহ্ন, যেটা আমরা অনুপাত ইংরেজি হলো রেশিও। এখন আসো আমরা সমানুপাত নিয়ে আলোচনা করি। ক্লিয়ার ভাবে দেখা যায় কিনা একটু ভালোভাবে বলবা। এখন আসো আমরা সমানুপাত নিয়ে আলোচনা করি। আচ্ছা, প্রথমে বলছি আমি বহুরাশিক অনুপাত কাকে বলে। আমরা অনুপাতের ক্ষেত্রে দেখেছি দুইটা রাশি থাকে, একটা হলো পূর্ব রাশি এবং আরেকটা হলো উত্তর রাশি। তাহলে বহুরাশিক অনুপাত কাকে বলে এটা নিয়ে আমরা একটু আলোচনা করি। বহুরাশিক অনুপাত সমানুপাতের সংজ্ঞা আমরা অবশ্যই দিব। তো প্রথমে আমরা বহুরাশিক অনুপাত নিয়ে আলোচনা করব। প্রথম টপিক বহুরাশিক অনুপাত। বহুরাশিক অনুপাত কাকে বলে? যদি আমরা তিনটি রাশির অনুপাত, তিন বা ততোধিক রাশিকে যদি আমরা বিবেচনা করি, অনুপাতের ক্ষেত্রে আমরা দুইটা রাশিকে বিবেচনা করছি, দুইটা রাশি ছিল। যখন আমরা বহুরাশিক অনুপাত বলবো তখন বলবো তিন বা ততোধিক রাশির অনুপাতকে বহুরাশিক অনুপাত বলে। আমরা সংজ্ঞাটা যদি লিখি তাহলে তিন বা ততোধিক, তিন বা তিনের বেশি, তিন বা ততোধিক রাশির অনুপাতকে বহুরাশিক অনুপাত বলে। বহুরাশিক অনুপাত বলে, বহুরাশিক অনুপাত বলে। তোমরা জানো সপ্তম শ্রেণীর আমি 1.1 মূলদ এবং অমূলদ নিয়ে আলোচনা করেছি। আমরা অর্ধবার্ষিকী সিলেবাস যেভাবে থাকে এভাবে আলোচনা করব। 1.2 আমরা আলোচনা করব, তবে 2.1 যেটা সমানুপাত এবং লাভ ক্ষতি এটাও সিলেবাসে থাকবে, জন্য এটা আগে আলোচনা করে নিচ্ছি। তাহলে তিন বা ততোধিক রাশির অনুপাতকে বহুরাশিক অনুপাত বলে। আমরা যদি একটা অনুপাত
লিখি, তাহলে 8:5:6 একটা অনুপাত লিখলাম। তাহলে এখানে দেখো তিনটা রাশির অনুপাত আছে, তাহলে এটা একটা বহুরাশিক অনুপাত। আর যদি অনুপাত হয়, আমরা দেখছি অনুপাতে দুইটা রাশি থাকে, একটা হলো পূর্ব রাশি আর একটা হলো উত্তর রাশি। কিন্তু বহুরাশিক অনুপাতে 3 বা ততোধিক রাশি, এখানে 3টা আছে, আরো থাকতে পারে। যদি 4টা রাশি লিখি তাহলে কিন্তু এটা একটা সমানুপাত তৈরি করবে। চলো, 4টা রাশি থাকলে একটা সমানুপাত তৈরি করবে, বা 4টা রাশির অনুপাতকে আমরা সমানুপাত বলবো। সমানুপাতে যখন আমরা সংজ্ঞা দিই আমরা আরো ভালোভাবে বুঝবো। এখন আসো 3 বা ততোধিক রাশির অনুপাতকে আমরা বহুরাশিক অনুপাত বলে। তাহলে অনুপাত এবং বহুরাশিক অনুপাতের মধ্যে পার্থক্য বুঝে গেল। অনুপাতে থাকবে 2টা রাশি, আর বহুরাশিক অনুপাত থাকবে 3টা বা আরো বেশি, 3 থেকে আরো বেশি। এখন আসো পরবর্তী যে টপিকসটা, আমরা বহুরাশিক অনুপাত জানলাম, তাহলে আমাদের যে সংজ্ঞা আসে বহুরাশিক অনুপাত কাকে বলে। 3 বা ততোধিক রাশির অনুপাতকে বহুরাশিক অনুপাত বলে, যেমন 8:5:6 একটা বহুরাশিক অনুপাত। এখন আসো আমরা ধারাবাহিক অনুপাত নিয়ে আলোচনা করব। ধারাবাহিক অনুপাতের প্রশ্ন কিন্তু পরীক্ষায় থাকে, এটার গাণিতিক সমস্যাও আছে। ধারাবাহিক অনুপাত কাকে বলে একটু আমরা ধারাবাহিক অনুপাত নিয়ে আলোচনা করি, এবং তার গাণিতিক সমস্যা নিয়ে আমরা একটু আলোচনা করি। ধারাবাহিক অনুপাত, ধারাবাহিক অনুপাত যদি দুইটি অনুপাতের কে আমরা যদি দুইটি অনুপাত লাগবে, দুইটি অনুপাতকে আমরা ধারাবাহিক অনুপাতে কিভাবে রূপান্তর করব। তোমাদের বইয়ে স্পষ্ট লেখা আছে, তারপরও আমি লেখা বেশি হয়ে যাবে যে লিখবো না। দুইটি অনুপাতকে ধারাবাহিক অনুপাতে রূপান্তরের জন্য প্রথম অনুপাতের উত্তর রাশি দ্বারা দ্বিতীয় অনুপাতের উভয় রাশিকে গুণ করতে হবে, এবং দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি দ্বারা প্রথম অনুপাতের উভয় রাশিকে গুণ করতে হবে। আমরা যদি একটা গাণিতিক সমস্যা দিয়ে তোমাদেরকে বুঝাই তাহলে বিষয়টা একটু সহজ হয়ে যাবে। এই জন্য আমি অনুপাতের কথাটা আগে বলে নিয়েছি, অনুপাতের ধারণা এখানে কাজে লাগবে। এখন যদি আমরা একটা এক্সাম্পল নিই, মনে করো একটা এক্সাম্পল নিলাম আমরা 7:5 ও আমি লিখলাম 8:9 কে ধারাবাহিক অনুপাতে রূপান্তর করো। ধারাবাহিক অনুপাতে রূপান্তর করো। আমাদের সমাধানটা কি হবে একটু খেয়াল করো। দেওয়া আছে প্রথম অনুপাত 7:5, তাহলে এটা লিখতে পারি আমরা 5/7। একটু খেয়াল করো, আমরা সংজ্ঞাতে কি বলেছিলাম, দুটি অনুপাতের কে ধারাবাহিক অনুপাতে রূপান্তরের জন্য প্রথম যে অনুপাতটা থাকবে, প্রথম অনুপাতের উত্তর রাশি দ্বারা দ্বিতীয় অনুপাতের উভয় রাশিকে গুণ করতে হবে, এবং দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি দ্বারা, এখানে আমি প্রথম অনুপাতটা হলো খেয়াল করে লিখেছি কত 7:5, তাহলে এটা হলো পূর্ব রাশি, এটা হলো উত্তর রাশি। এখন এই প্রথম অনুপাতটাকে আমি দ্বিতীয় যে অনুপাতটা দেওয়া আছে কত 8:9 দেওয়া আছে, দ্বিতীয় অনুপাতের আমরা পূর্ব রাশি দ্বারা গুণ করব। এখন দ্বিতীয় যে অনুপাতটা আছে আমাদের, দ্বিতীয় অনুপাত আছে 8:9, তাহলে এটা হলো পূর্ব রাশি, এটা হলো পূর্ব, আর এটা হলো উত্তর রাশি, এটা হলো পূর্ব রাশি আর এটা হলো উত্তর রাশি। তাহলে আমি যে প্রথম অনুপাতটা লিখেছি, এই প্রথম অনুপাতটাকে আমি দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি দ্বারা গুণ করব। ধারাবাহিক অনুপাতে অঙ্কজন গাণিতিক সমস্যা করব, এই নিয়মটা অবশ্যই আমাদের মনে রাখতে হবে। প্রথম অনুপাতকে দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি দ্বারা গুণ করব, কাকে হর ও লবকে গুণ করব। এখন দেখো দ্বিতীয় অনুপাতের আমার প্রথম অনুপাতটা লিখেছি 5/7, এখন দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি হলো 8, তাহলে 8 দ্বারা হর এবং লব উভয় পক্ষকে গুণ করব। তাহলে আমাদের কি হয় 7/8 = 56 আর হলো 5/8 = 40, তাহলে এটা লেখা যায় কত 56:40। এটাকে কিন্তু আমরা লঘিষ্ঠ আকার করব না, যেভাবে আছে এইভাবে রাখবো, নাহলে কিন্তু আমরা ধারাবাহিক করতে পারবো না। অর্থাৎ আমাদের মধ্যে যে রাশিটা আছে এটাকে আমরা সমান করব। এবারে আসো দ্বিতীয় অনুপাতটা আমরা লিখি। দ্বিতীয় অনুপাত, আমাদের দ্বিতীয় অনুপাত কত 8:9, তাহলে এটাকে লেখা যায় কি 9/8। তাহলে এই 9/8 কে আমরা নিয়ম অনুযায়ী প্রথম অনুপাতের উত্তর রাশি দ্বারা গুণ করব। আমাদের প্রথম অনুপাতটা কত একটু খেয়াল করো, আমি এটা একটু মুছতে আছি। দ্বিতীয় অনুপাতটা, প্রথম অনুপাতটা কত আমাদের, প্রথম অনুপাতটা আছে 7:5, তাহলে এটার উত্তর রাশি কত
উত্তর রাশি হলো 5, উত্তর রাশি হলো 5। তাহলে আমরা দ্বিতীয় অনুপাতকে, যে দ্বিতীয় অনুপাত কত 8:9 অথবা 9/8, এটাকে প্রথম অনুপাতের উত্তর রাশি, প্রথম অনুপাতের উত্তর রাশি কত 5, 5 দ্বারা গুণ করব। তাহলে 5 দ্বারা গুণ করলাম, 5 দ্বারা গুণ করলাম, 5 8 40 আর হলো 5 9 45। তাহলে হলো কত 40:45। দেখো এই প্রথম অনুপাতটার শেষ যে রাশিটা আছে, প্রথম অনুপাতের শেষ যে অনুপাতটা আছে 40 এবং দ্বিতীয় অনুপাতের যে প্রথম অনুপাতটা আছে এটা একই রকম। তাহলে সুতরাং আমরা এটাকে কিভাবে ধারাবাহিক বানাবো? সুতরাং আমাদের যে দুইটা অনুপাত আছে এটা ধারাবাহিক অনুপাত হবে। সুতরাং আমরা লিখবো 7:5 ও 8:9 এর ধারাবাহিক অনুপাত, ধারাবাহিক অনুপাত, ধারাবাহিক অনুপাত হবে। খেয়াল করো, আমরা অনেকে আবার লিখতে ভুল করে, প্রথম যেই প্রথম অনুপাতের প্রথম যে রাশিটা আছে এটা ঠিক থাকবে 56, লেখা দেখা যায় কিনা বোর্ডটা একটু নিচে লিখতেছি আমি, 56 অনুপাত এবং প্রথম অনুপাতের শেষ রাশি এবং দ্বিতীয় অনুপাতের প্রথম রাশিটার মধ্যখানে লিখবো, আর দ্বিতীয় অনুপাতের শেষ রাশিটা আমরা লাস্টে লিখবো। তাহলে দেখো আমাদের যে দুইটা সরল অনুপাত দেওয়া ছিল এটা ধারাবাহিক অনুপাত হবে 56:40:45। তাহলে 56:40:45 হলো ধারাবাহিক অনুপাত। এটাকে লঘিষ্ঠ আকার করার প্রয়োজন নাই, যেভাবে আছে এভাবে আমরা রাখবো। তাহলে দুইটা অনুপাত দেওয়া থাকলে এটাকে ধারাবাহিক অনুপাত আমরা কিভাবে রূপান্তর করব? আমি আবার বলছি, প্রথম যে অনুপাতটা দেওয়া থাকবে প্রথম অনুপাতকে দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি দ্বারা গুণ করব, কাকে? হরলবকে। এবং দ্বিতীয় যে অনুপাতটা আছে দ্বিতীয় অনুপাতকে আমরা প্রথম অনুপাতের উত্তর রাশি দ্বারা গুণ করব। গুণ করে আমরা প্রথম অনুপাতের শেষ রাশিটা এবং দ্বিতীয় অনুপাতের প্রথম রাশিটা একই রকম করব। একই রকম করে দেখো আমি প্রথম অনুপাতের যে শেষ রাশিটা আছে এটাকে 40 করেছি এবং দ্বিতীয় অনুপাতের প্রথম যে রাশিটা আছে 40 করেছি। তাহলে দুটোটা ধারাবাহিক অনুপাত হবে, অর্থাৎ কত 56:40:45। তাহলে এইভাবে আমরা একটা দুইটা সরল অনুপাতকে বা দুইটা অনুপাতকে ধারাবাহিক অনুপাতে প্রকাশ করব। পরীক্ষা অবজেক্টিভ আসতে পারে বা সৃজনশীল ক আসতে পারে যে কিভাবে ধারাবাহিক অনুপাতে পরিবর্তন করা যায়। এখন আসো আমরা আরেকটা অঙ্ক করি, যে ধারাবাহিক অনুপাতে অনেক সময় ভুলে দেওয়া থাকবে না, কিন্তু ক খ গ এভাবে অজানা প্রতীক দিয়ে বলবো যে এটাকে ক খ গ অনুপাতে রূপান্তর করে, এটাও কিন্তু ধারাবাহিক অনুপাতের অঙ্ক। এরকম একটা অঙ্ক আমরা করে আসি, দেখি। এটা মেবি তোমাদের অনুশীলনের মধ্যে একটা অঙ্ক আছে এবং কাজের মধ্যে একটা অঙ্ক আছে। ধারাবাহিক অনুপাতে কিভাবে রূপান্তর করা লাগে, তাহলে এটা তো বুঝে গেল, এটা আমি মুছতে আসি। একটু খেয়াল করো, আমরা এখন ক অনুপাত খ অনুপাত ঘ এরকম যদি রাশি থাকে, অনুপাতের অর্থাৎ অনুপাতের নাম বলে দেওয়া থাকে, তাহলে এটাকে ধারাবাহিক অনুপাত আমরা কিভাবে বুঝবো এবং কিভাবে পরিবর্তন নির্ণয় করবো? একটু খেয়াল করো, আমাদের অবজেক্টিভ আসে এবং সৃজনশীল আসতে পারে। প্রশ্নটা হলো, আমি কাজের একটা অঙ্ক করতেছি, ক অনুপাত খ ইকুয়াল টু হলো 4:5 বা সমান কমা খ অনুপাত গ সমান সমান হলো 7:9 হলে ক অনুপাত খ অনুপাত ঘ নির্ণয় করো। এটাও কিন্তু আমাদের একটা ধারাবাহিক অনুপাতের অঙ্ক। আমরা ধারাবাহিক কিভাবে বানাবো? দেখো আমাদের ক খ গ এরকম দেওয়া আছে, ক অনুপাত খ দেওয়া আছে, খ অনুপাত গ দেওয়া আছে। তাহলে এই অনুপাতটাকে আমরা ক খ গ কিভাবে রূপান্তর করবো? এটা কিন্তু ধারাবাহিক অনুপাত দিয়ে আমাদের করতে হবে। সলিউশন দেখো, সমাধান। তাহলে দেওয়া আছে প্রথম যে অনুপাতটা, আমরা ওই সময় দুটো অনুপাত দেওয়া ছিল, প্রথম দ্বিতীয়, কোনো নাম দেওয়া ছিল না, এখানে নাম দেওয়া আছে ক অনুপাত খ। তাহলে ক অনুপাত খ হলো কত 4:5। এটাকে যদি আমরা ভগ্নাংশ আকারে নিই তাহলে 5/4 লিখতে পারবো। তাইলে এখন আসো, এটাকে আমরা যখন ধারাবাহিক করতে যাব, প্রথম অনুপাতকে আমরা দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি দ্বারা গুণ করব। আমি যে গাণিতিক সমস্যাটা লিখেছি, এই গাণিতিক সমস্যাটাতে দ্বিতীয় অনুপাত যেটা আমরা খ অনুপাত গ লিখেছি, এটা দেখো দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি হলো 7।
তাহলে এই 7কে বা 7 দ্বারা আমরা প্রথম অনুপাতের হর লবকে গুণ করব, অর্থাৎ প্রথম অনুপাত হলো কত 4:5 বা 5/4, এটাকে গুণ করব দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি দ্বারা আগের মতে। তাহলে দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি হলো 7, এটাকে 7 দ্বারা গুণ করব, 7 × 7 হর লবকে একই সংখ্যা দ্বারা গুণ করব। তাহলে আমার 4 7 হলো 28 আর 5 7 হলো 35। তাহলে আমি পাইলাম কত 28:35। এখন আসো, এখন দ্বিতীয় যেটা আছে খ অনুপাত গ, মানে আমাদের দ্বিতীয় অনুপাত, এটা হলো 7:9 বা হলো 9/7 আমি লিখলাম। তাহলে 9/7কে আমি কত দ্বারা গুণ করব? নিয়ম অনুযায়ী আমি যে ধারাবাহিক অনুপাত শিখিয়েছি এটা থেকে নিয়ম অনুযায়ী আমি প্রথম অনুপাতের উত্তর রাশি দ্বারা গুণ করব। এখন আমার প্রথম অনুপাতের উত্তর রাশি কত 5, এটাকে 5 দ্বারা গুণ করব। তাহলে 5 দ্বারা গুণ করলে হরলবকে 5 দ্বারা গুণ করব, তাহলে হলো কত 35 আর হলো 5 9 45। তাহলে আমি পেলাম কত 35:45। দেখো আমরা প্রথম যে ধারাবাহিক অনুপাত তোমাদেরকে বুঝিয়েছি যে প্রথম অনুপাতটার শেষ রাশি এবং দ্বিতীয় অনুপাতটার প্রথম রাশি একই হবে। তাহলে আমরা সুন্দরভাবে লিখতে পারি, সুতরাং ক অনুপাত খ ও খ অনুপাত গ এর ধারাবাহিক অনুপাত, বা আমরা বলছে ক খ গ নির্ণয় করো, এর ধারাবাহিক অনুপাত আমি না লিখলেও হবে, অনুপাত এর ধারাবাহিক লিখবো আমি, সমস্যা নেই। ধারাবাহিক না বলা থাকলেও লিখলে কোনো সমস্যা নেই। ধারাবাহিক ধারাবাহিক বাহিক ধারাবাহিক ধারাবাহিক অনুপাত না বলা থাকলে আমরা এই লাইনটা না লিখলেও চলবে, আমরা সরাসরি ক অনুপাত খ, ক অনুপাত খ অনুপাত গ লিখবো। তাহলে ক এর জায়গা আছে প্রথম রাশি 28, খ এর জায়গা আছে দ্বিতীয় রাশি 35 এবং গ এর জায়গা আছে আমার যে পরের রাশিটা 45। আমি আর একটু ক্লিয়ার করে নিচে লিখছি, তাহলে 28, তাহলে ক অনুপাত খ অনুপাত গ হবে 28 অনুপাত হলো 35 অনুপাত হলো 45। তাহলে এটাও কিন্তু একটা ধারাবাহিক অনুপাতের অঙ্ক। আমরা যদি ধারাবাহিক অনুপাতটা ভালোভাবে না বুঝি তাহলে কিন্তু আমরা এটা করতে পারবো না। এটা অনেক সময় এভাবে আসে, ক খ গ চলক দিয়ে আসে। এখন আসো, তাহলে আমরা ধারাবাহিক অনুপাত কি শিখলাম, গাণিতিক সমস্যা কিভাবে সমাধান করে সে সম্পর্কে জানলাম। দুইটা সরল অনুপাত দেওয়া থাকলে এটাকে ধারাবাহিক অনুপাতে কিভাবে পরিবর্তন করা লাগে আমি এবার বলছি। প্রথম অনুপাতকে দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি, প্রথম অনুপাতের হরলবকে দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি দ্বারা গুণ করব এবং দ্বিতীয় অনুপাতের হরলবকে প্রথম অনুপাতের উত্তর রাশি দ্বারা গুণ করব। আমরা ষষ্ঠ শ্রেণীর গান কিন্তু এখানে কাজে লাগবে। ষষ্ঠ শ্রেণীতে আমরা অনুপাত সম্পর্কে জেনেছি। ষষ্ঠ শ্রেণীতে অনুপাত কাকে বলে, গুরু অনুপাত, লঘু অনুপাত, ব্যস্ত অনুপাত, মিশ্র অনুপাত সম্পর্কে আমরা ধারণা নিয়েছি। যারা ধারণা নাই তারা একটু ধারণা নিয়ে নিবে, এটা আবার এই ষষ্ঠ শ্রেণীর গানটাই কিন্তু কাজে লাগবে। একটা গণিতের ক্ষেত্রে পরবর্তী আর এবং পূর্ববর্তী একটা ব্যাপার স্যাপার আছে। পূর্ববর্তী ক্লাসে যারা ভালো করবে পরবর্তী ক্লাসে তারা গণিত ভালোভাবে বুঝবে, পূর্ববর্তী ক্লাসে যারা ফাঁকি দিয়ে আসবে পরবর্তী ক্লাসে তাদের জন্য একটু কঠিন হয়ে যাবে। এই জন্য এই ষষ্ঠ শ্রেণীর জ্ঞানটা কিন্তু আমার সপ্তম শ্রেণীতে এখন কাজে লাগতেছে, অনুপাতের জ্ঞানটা কিন্তু কাজে লাগতেছে। তাহলে আমরা ধারাবাহিক অনুপাত গেলাম। এবার আসো আমাদের চ্যাপ্টার যেটা বলছে সমানুপাত। আমাদের অনুপাত এবং সমানুপাতের, অনুপাতের ক্ষেত্রে দুইটা রাশি ছিল, আমরা সমানুপাতের ক্ষেত্রে 4টা রাশি দেখবো। আমরা সমানুপাত নিয়ে একটু আলোচনা করি। এখন আসো আমরা আলোচনা করি সমানুপাত। সমানুপাতের সংজ্ঞাটা আমি লিখবো না, কিন্তু আমি বলে দিচ্ছি, যদি 4টি রাশির সমানুপাতের সংজ্ঞাটা আমি লিখলাম না, আমি বলে দিচ্ছি 4টি রাশির প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত এবং দ্বিতীয় তৃতীয় রাশির অনুপাত পরস্পর যদি সমান হয় তাহলে রাশি 4টি একটি সমানুপাত তৈরি করে এবং সমানুপাতের প্রত্যেক রাশিকে সমানুপাতই বলে। আমরা একটু দেখি, যদি বলছে 4টা রাশি থাকবে, যদি বলছে প্রথম রাশি, দ্বিতীয় রাশি
এই সমানুপাতের চিহ্ন, এটা হচ্ছে সমানুপাতের চিহ্ন। আমরা অনুপাতের চিহ্নের ক্ষেত্রে একটা দিয়েছি, সমানুপাতের ক্ষেত্রে দুইটা দিব, অথবা আমরা সমান সমান লিখতে পারবো। এটা জায়গায় কিন্তু তুমি সমান সমান লিখতে পারো। এটা দ্বিতীয় রাশি অনুপাত হলো চতুর্থ রাশি, চতুর্থ রাশি, চতুর্থ রাশি। তাহলে এটা কিন্তু আমাদের সমানুপাতের চিহ্ন, অথবা এটার জায়গায় আমরা সমান সমানও লিখতে পারবো। তাহলে এখানে দেখো চারটা রাশি আছে। প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি সমানুপাত তৃতীয় রাশি ইন্টু চতুর্থ রাশি। এটা থেকে কিন্তু সূত্র তৈরি করা যায়, এবং সমানুপাতের প্রত্যেকটা রাশিকে সমানুপাতই বলে। কোনটাকে আমরা প্রথম রাশি এবং প্রান্তীয় রাশি বলবো, এটা আমি লিখে দেবো, এগুলো মনে রাখবে, কারণ আমাদের এটারও অঙ্ক আছে। এই যে সমানুপাতের এটারও অঙ্ক আছে। আমাকে বলবে যে কোনো তিনটা রাশি দেওয়া থাকলে আরেকটা রাশি নির্ণয় করা যায়, চতুর্থ সমানুপাতি, তৃতীয় সমানুপাতি, এরকম পরীক্ষা আসতে পারে। তাহলে আমরা সূত্রটা দিকে যাই, চলো সূত্রটা কিভাবে তৈরি করা যায়। আমরা জানি অনুপাত একটা ভগ্নাংশ, তাহলে প্রথম রাশি উপরে যাবে, দ্বিতীয় রাশিটা যাবে নিচে। এই সমানুপাত যে কথা, সমান সমান চিহ্ন আমরা দিয়ে করতে পারবো একই কথা। তৃতীয় রাশিটা আমার উপরে যাবে, আর চতুর্থ রাশিটা আমাদের নিচে যাবে। এখন আসো আমরা আড়াআড়ি গুণ করব, এটার সাথে এটা গুণ করব, এটার সাথে এটা গুণ করব। এখন প্রথম রাশি ইনটু চতুর্থ রাশি, আড়াআড়ি গুণ করছি আমি, ঠিক আছে। আর দ্বিতীয় রাশি ইনটু হলো তৃতীয় রাশি, তৃতীয় রাশি। দেখো এটা কিন্তু একটা সূত্র হয়ে গেল। যদি সমানুপাতের, আমরা ত্রৈরাশিক বলেছি, ত্রৈরাশিকরা আমরা সংজ্ঞা দিব। আমি আগে একটা অ্যাডভান্স বলে নিই। একটা সমানুপাতের যদি যে কোনো তিনটা রাশি দেওয়া থাকে, তাহলে চতুর্থ আরেকটা রাশি নির্ণয় করার যে পদ্ধতি, তাকে ত্রৈরাশিক বলে। সংজ্ঞাগুলো কিন্তু আমাদের জানতে হবে, সূত্রগুলো জানতে হবে, নাহলে কিন্তু আমরা গাণিতিক সমস্যার সমাধান করতে পারবো না। গাণিতিক সমস্যা কিন্তু খুবই সহজ, এর অধ্যায়ের কিন্তু আমাদের সূত্র সম্পর্কে ধারণা থাকতে হবে। এখন আমাদের যদি বলে চতুর্থ সমানুপাতি নির্ণয় করো, প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি দেওয়া আছে, চতুর্থ সমানুপাতি মানে চতুর্থ রাশি নির্ণয় করার জন্য বলছে। বিশেষ দ্রষ্টব্যের মাঝে তোমরা মনে রাখবা, সমানুপাতের প্রত্যেক রাশিকে সমানুপাতি বলে, সমানুপাতি বলে। আমাকে যদি বলে চতুর্থ রাশি নির্ণয় করো অথবা চতুর্থ সমানুপাতি নির্ণয় করো, তাহলে কিন্তু একই কথা বলেছে। একটা সমানুপাতের চতুর্থ রাশি নির্ণয় করার জন্য যদি বলে, অথবা চতুর্থ সমানুপাতি যদি নির্ণয় করতে বলে, তাহলে একই কথা কিন্তু বলেছে। এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। একটু খেয়াল করো, তাহলে প্রথম রাশি ইন্টু চতুর্থ রাশি, দ্বিতীয় রাশি ইন্টু তৃতীয় রাশি। এখানে সমানুপাতের প্রত্যেক রাশিকে আমরা সমানুপাতি বলবো। আমাকে পরীক্ষা আসতে পারে যে তিনটা রাশি দেওয়া থাকবে, চতুর্থ সমানুপাতি নির্ণয় করা, এবং তোমাদের অনুশীলনের মধ্যে আছে চতুর্থ সমানুপাতি মানে চতুর্থ রাশি নির্ণয় করার জন্য বলছে। এটা আমরা একটু খেয়াল করব। আর সমানুপাতের ক্ষেত্রে আমরা দেখব সমানুপাতের প্রথম এবং দ্বিতীয় রাশি। অনুপাতের ক্ষেত্রে দুইটা রাশি আমরা সমজাতীয় পেয়েছি। অনুপাতের ক্ষেত্রে আমি আবার অনুপাতের আলোচনা আসছি। অনুপাতের ক্ষেত্রে যেমন 5:4 লিখলাম, এটা যদি সেন্টিমিটার হয় তাহলে এটাও সেন্টিমিটার হয়েছে, কিন্তু অর্থাৎ দুইটা রাশি সমজাতীয় হয়েছে। কিন্তু সমানুপাতের ক্ষেত্রে একটু ব্যতিক্রম। সমানুপাতের ক্ষেত্রে চারটা রাশি সমজাতীয় হওয়ার প্রয়োজন নাই। যদি সমানুপাতের প্রথম দুইটা রাশি সমজাতীয় এবং দ্বিতীয় দুইটা সমানের পরবর্তী দুইটা রাশি সমজাতীয় মানে আলাদা হলে, এই দুইটা যদি সেন্টিমিটার হয় অথবা এই দুইটা যদি মিটার হয়, তাইলেও সমানুপাত তৈরি করা যাবে। এখন দেখো, এটা আমাদেরকে মনে রাখতে হবে যে সমানুপাতের প্রথম ও দ্বিতীয় রাশি, প্রথম ও দ্বিতীয় রাশি সমজাতীয়, সমজাতীয় হবে। আর আমাদের দ্বিতীয় ও তৃতীয় রাশি সমজাতীয় হবে, সমজাতীয় হবে। তাহলে সমানুপাতের ক্ষেত্রে যে চারটা রাশি আছে, প্রথম দুইটা রাশি সমজাতীয় এবং তৃতীয় চতুর্থ রাশি সমজাতীয়। চারটি রাশি সমজাতীয় হওয়ার প্রয়োজন নাই। আবার চারটি রাশি যদি সমজাতীয় হয় তাহলে কোনো সমস্যা নাই, কিন্তু চারটা রাশি সমজাতীয় হবে এমন কোনো প্রয়োজন নাই। কিন্তু প্রথম দুইটা সমজাতীয় হবে, সমানের বা পাশের দুইটা এবং ডান পাশের দুইটা সমজাতীয় হতে হবে। আচ্ছা, এখানে আমরা প্রথম এবং চতুর্থ রাশিকে, প্রথম এবং চতুর্থ রাশিকে প্রান্তীয় রাশি বলবো। এটা কিন্তু একটা সূত্র, এটা একটা সূত্র, কিন্তু এটা দিয়ে আমরা গাণিতিক সমস্যার সমাধান করব। এখানে দেখেন, আমরা প্রথম
ও চতুর্থ রাশি, চতুর্থ রাশি দুইটা কিন্তু দুই প্রান্তে আছে। আমরা যদি এনে খেয়াল করি, একটু খেয়াল করো, প্রথম এবং চতুর্থ রাশিটা প্রান্তে আছে, দুইটা কিন্তু দুই দুই প্রান্তে আছে, এই দুইটাকে বলবো আমরা প্রান্তীয় রাশি। প্রথম ও চতুর্থ রাশি প্রান্তীয় রাশি, প্রান্তীয় রাশি। এবং যে দ্বিতীয় এবং তৃতীয় রাশিটা আছে, এই দুইটা মধ্যখানে আছে, তাহলে এই দুইটাকে বলবো আমরা মধ্য রাশি, সমানুপাতের মধ্য রাশি বলবো। কোন রাশিকে সমানুপাতের মধ্য রাশি বলবো? দ্বিতীয় এবং তৃতীয় রাশিকে মধ্য রাশি বলবো। তাহলে দ্বিতীয় ও তৃতীয় রাশি হবে রাশি মধ্য রাশি, মধ্য রাশি। তাহলে এই হলো সমানুপাত। সমানুপাতের এখন আমরা গাণিতিক সমস্যার সমাধান করব। আগে সমানুপাতের ডেফিনেশন গুলো তোমরা একটু ভালোভাবে জানো। তাহলে সমানুপাত কাকে বলে আমি সংজ্ঞাটা লিখি নাই, আমি বলতেছি। যদি একটা সমানুপাতে চারটা রাশি থাকে, যদি চারটা রাশির মধ্যে প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত এবং তৃতীয় ও চতুর্থ রাশির অনুপাত যদি সমান হয়, তাকে একটা সমানুপাত তৈরি করে, এবং সমানুপাতের প্রত্যেক রাশিকে সমানুপাতি বলে। এখানে প্রথম এবং দ্বিতীয় রাশির অনুপাত সমান সমান হলো দ্বিতীয় এবং চতুর্থ রাশির অনুপাত। এই সমানুপাতের চিহ্ন অথবা সমান সমান চিহ্ন একই কথা। এখন এটাকে আমরা দেখো, এখান থেকে একটা সূত্র দাঁড় করিয়েছি, প্রথম রাশি ইন্টু চতুর্থ রাশি, দ্বিতীয় রাশি ইন্টু তৃতীয় রাশি। আমি কিছু কথা লিখেছি, এগুলো অবজেক্টিভ পরীক্ষার মধ্যে আসে। সমানুপাতের প্রত্যেক রাশি কে সমানুপাতি বলে। প্রথম ও তৃতীয় রাশি হলো, প্রথম ও দ্বিতীয় রাশি সমজাতীয়। এখানে আমরা প্রথম ও দ্বিতীয় রাশি সমজাতীয়, এখানে আমরা একটা তৃতীয় এবং চতুর্থ রাশি, চতুর্থ আমরা চতুর্থ লিখবো, চতুর্থ, তৃতীয় এবং চতুর্থ রাশি সমজাতীয়, তৃতীয় চতুর্থ রাশি। এবং প্রথম এবং চতুর্থ রাশিকে আমরা প্রান্তীয় রাশি বলবো। কেন বলবো? দুইটা দুই প্রান্তে আছে দেখো। আর দ্বিতীয় এবং তৃতীয় রাশিকে আমরা মধ্য রাশি বলবো। এগুলো সমানুপাতের সূত্র। এখন আসো, এটার আমরা বাস্তব প্রয়োগ করব। এটার গাণিতিক কি প্রয়োগ আছে, সমানুপাতের গাণিতিক কি প্রয়োগ আছে, এটা আমরা একটু দেখি। এখন আসো সমানুপাতের আমরা অঙ্ক করব। আমরা বহুরাশিক অনুপাত শিখেছি, ধারাবাহিক অনুপাত শিখেছি, এখন সমানুপাত শিখলাম। এখন আসুন আমরা সমানুপাতের অঙ্ক করব। একটা গাণিতিক সমস্যা আমি দেখা দিয়ে দেবো। তোমাদের বইয়ের মধ্যে অনেকগুলো গাণিতিক সমস্যা আছে, তাহলে আমরা সমানুপাতের গাণিতিক সমস্যা নিয়ে এখন আলোচনা করব। আমরা ব্যস্ততার কারণে প্রতিদিন প্রতি ক্লাসের দেওয়া হয় না। আমরা রমজানে ইনশাল্লাহ যদি আল্লাহ বাঁচিয়ে রাখে, তাহলে আমরা রমজানে কন্টিনিউ আমরা চেষ্টা করব। আমাদের রমজানের যে আমাদের নামাজ আছে, নামাজের পরে আমরা প্রতিদিন একটা ক্লাস করে একটা ক্লাস দেওয়ার চেষ্টা করব রমজানে। যেহেতু নামাজের পরে আমি সাধারণত ব্যস্ত থাকি না বা টিউশনি করি না, এই জন্য রমজানের পরে রমজানের শুরু থেকে আমরা ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম শ্রেণীর ধারাবাহিক ক্লাসগুলো আমরা দিয়ে যাওয়ার চেষ্টা করবো। সাপ্টার বাই সাপ্টার তোমরা আমার ফেসবুকে সরাসরি যুক্ত থাকবো, বা আমার পেজ আছে, আর মাঝে মাঝে ইউটিউবে আমি কিছু ইয়া দিয়ে থাকি, গাণিতিক সমস্যা দিয়ে থাকি ছোটখাটো। আশা করি রমজানে ইনশাল্লাহ আমরা আমাদের ধারাবাহিকতাটা কন্টিনিউ রাখবো। তোমরা আশা করি সাথে থাকবে। অফলাইনে যারা আছো তারা তো আছোই, অনলাইনে যারা যুক্ত আছো তারাও জানাবি। এখন আসো, আমরা সমানুপাতের গাণিতিক সমস্যা করব। যেমন একটা এক্সাম্পল আমরা লিখি। আমাকে যদি বলেন 3,6,7 এর চতুর্থ সমানুপাতি নির্ণয় করো, চতুর্থ সমানুপাতি নির্ণয় করো। এটা কিন্তু একটা সমানুপাতের অঙ্ক। দেখো এখানে চতুর্থ সমানুপাতি বলতে এখানে চতুর্থ রাশি, আমি কিছুক্ষণ আগে আলোচনা করেছি। চতুর্থ সমানুপাতি বলতে এখানে চতুর্থ রাশি বোঝাচ্ছে। তাহলে আমরা এটা কিভাবে সলিউশন করবো একটু দেখো। প্রথম রাশি দেওয়া আছে 3, আমাদেরকে দ্বিতীয় রাশি দেওয়া আছে 6, এবং তৃতীয় রাশি দেওয়া আছে 7। চতুর্থ রাশি
সমান সমান কত? চতুর্থ রাশি বা চতুর্থ সমানুপাতি। আমরা কিছুক্ষণ আগে পড়ছি যে সমানুপাতের প্রত্যেক রাশিকে সমানুপাতি বলে, এখানে চতুর্থ সমানুপাতি যে কথা, চতুর্থ রাশি একই কথা। এখন আমরা সূত্রটা কি জানি? আমরা জানি, নিচের অংশটা আমি এই দিক দিয়ে লিখছি। আমরা কি জানি? আমরা জানি প্রথম রাশি ইনটু চতুর্থ রাশি, অথবা প্রথম যেটা লিখছি আমি, প্রথম দ্বিতীয় অনুপাত দ্বিতীয় রাশি, ওটা দিয়ে করতে পারবা। তবে এইটা দিয়ে করলে একটা পয়েন্ট কম হয়ে যাবে, আমার সুবিধা হবে। দ্বিতীয় রাশি ইনটু তৃতীয় রাশি, তৃতীয় রাশি, তৃতীয় রাশি। বা এখন দেখো, আমাকে চতুর্থ সমানুপাতি মানে চতুর্থ রাশি বের করার জন্য বলছে। তাহলে চতুর্থ রাশি, চতুর্থ রাশির সাথে প্রথম রাশিটা কি আকার আছে? গুণ আকার আছে। তাহলে ওইদিকে গেলে ভাগ হয়ে যাবে, এদিকে হইবে প্রথম রাশি। আমরা জানি সমানের এই পাশ থেকে ওই পাশে যদি চিহ্ন যায় তাহলে গুণ হয়ে যাবে, ভাগ, যোগ হয়ে যাবে, বিয়োগ। এখানে চতুর্থ রাশির সাথে প্রথম রাশি গুণ আছে, তাহলে ওইদিকে গেলে ভাগ হয়ে যাবে। উপরে আছে আমাদের দ্বিতীয় রাশি ইনটু হলো তৃতীয় রাশি, তৃতীয় রাশি। এখন আসো আমরা দ্বিতীয় রাশির মান বসাই। দ্বিতীয় রাশির মান কত? 6 ইনটু আমাদের তৃতীয় রাশির মান কত আসছে? 7। আর প্রথম রাশির মান আমাদের কত আছে? প্রথম রাশির মান হলো 3। এখন যদি আমরা ভাগ করি 3 দিয়ে, যদি 6 কে ভাগ করি 3 দুগুণে 6, তাহলে 7 দুগুণে কত? 14। তাহলে চতুর্থ সমানুপাতি বা চতুর্থ রাশিটা আমি পেলাম কত? চতুর্থ রাশি। আমাকে চতুর্থ রাশি বের করার জন্য বলছে, তাহলে চতুর্থ রাশিটা হলো 14। তাহলে চতুর্থ সমানুপাতি বা চতুর্থ রাশিটা আমরা বের করে ফেললাম কত? 14। এখন আসো, আমার অঙ্ক কি ঠিক আছে কিনা এটা কিন্তু আমি যাচাই করতে পারবো, কারণ সমানুপাতের প্রথম দুইটা রাশির মান যা হবে এবং সমানের পরের সমান চিহ্ন মানে কি, উভয় পাশে ব্যালেন্স থাকবে। এখন প্রথম রাশি আর দ্বিতীয় রাশি এবং তৃতীয় রাশি এবং চতুর্থ রাশিকে যদি আমরা এটা মানগুলো লিখি, তাহলে দেখবা মানগুলোকে লঘিষ্ঠ আকার পরে সমানের উভয় পক্ষে মান সমান থাকবে, তাহলে বুঝবো যে আমার অঙ্কটা ঠিক আছে। এখন দেখেন আমার 4টে রাশির মানে আছে, তাহলে যদি আমরা লিখি, প্রথম রাশি কত ছিল? 3 ছিল। অনুপাত, এটা তোমাদের পরীক্ষাতে যাচাই করার প্রয়োজন নাই, কিন্তু আমি তোমাদেরকে বোঝার সুবিধার্থে এটা যাচাই করে একটু দিতেছি। একটু খেয়াল করো, প্রথম রাশি অনুপাত হলো দ্বিতীয় রাশি সমান সমান বা সমানুপাতের চিহ্ন একই কথা। আমাদের তৃতীয় রাশি হলো কত? 7, অনুপাত হলো চতুর্থ রাশি। এটা কিন্তু এই সূত্রের না, এটা হলো ওই যে প্রথম যে লাইনটা লিখছি আমি, প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি অনুপাত হলো চতুর্থ রাশি, যেটা আমি বের করেছি। এখন দেখো তো এটাকে ছোট করা যায় কিনা। আমি যদি এটাকে 3 দিয়ে ভাগ করি, 3 এ কি 3, 3 দুগুণে 6। আর এটাকে যদি 7 দিয়ে ভাগ করি, 7 একে 7, 7 দুগুণে 14। দেখো যে সমানের এই পাশে আছে 1:2, আবার সমান সমান এই পাশে আছে 1:2। তাহলে কিন্তু এটা একটা সমানুপাত তৈরি করেছে এবং তোমার অঙ্কটা ঠিক আছে। তাহলে অঙ্কের সঠিকতা যাচাই করতে হইলে যে মানটা তুমি পেয়েছো, এই মানটা আমরা সমানুপাতে বসাবো। বসালে যদি উভয় পাশে সমান থাকে, লঘিষ্ঠ আকার পরে, লঘিষ্ঠ করার পরে, লঘিষ্ঠ আকার মানে কি, ওই যে হরে লবে এক ছাড়া আর কোনো উৎপাদক থাকবে না, অর্থাৎ কাটাকাটি করার পর অবশিষ্ট বা ভাগ করার পর অবশিষ্ট যেটা থাকবে এটা হলো লঘিষ্ঠ আকার। এটাকে আমি 3 দিয়ে ভাগ করেছি, 3 একে 3, 3 দুগুণে 6। এটাকে 7 দিয়ে ভাগ করেছি, 7 একে 6, 7 দুগুণে 14। দেখো 1:2, 1:2 সমানের এই পাশে ওপাশ সমান, তাহলে এটা একটা সমানুপাত। যদি উভয় পাশে যদি সমান না হয়, তাহলে তোমার অঙ্ক হয় নাই, অঙ্কতে সমস্যা আছে। তাহলে এভাবে আমরা এই চতুর্থ সমানুপাতি, তৃতীয় সমানুপাতি, আমাদের যদি প্রথম দ্বিতীয় রাশি চতুর্থ রাশি দেওয়া হবে, তৃতীয় সমানুপাতি বের করার জন্য বলে, তাহলে আমরা এইভাবে করবো। এটা হলো সমানুপাতের অঙ্ক। তাহলে আমরা এখন আসো, আমরা চলে যাব ক্রমিক সমানুপাত। ক্রমিক সমানুপাত আরো একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিকস, এটা থেকেও কিন্তু 7 এ অঙ্কে আসে পরীক্ষার মধ্যে, ক্রমিক সমানুপাত। আমরা আজকে সূত্রগুলো নিয়ে আলোচনা করতে আসি, পাশাপাশি একটা গাণিতিক সমস্যা দেখাই দিয়ে দিতে আসি। আমরা আরেকদিন অনুশীলনী নিয়ে আলোচনা করব। আমার বেশিরভাগ আলোচনা থাকবে বেসিক যে জ্ঞানগুলো আছে, যেগুলা স্টুডেন্টরা শিখতে চায় না, এগুলো কিন্তু মহা গুরুত্বপূর্ণ। আমি বারবার বলি, প্রত্যেকটা অধ্যায়ের শুরুতে তোমাকে আগে সূত্রাবলী এবং সংজ্ঞা, ডেফিনেশন এগুলো জানতে হবে। না জানলে তুমি গাণিতিক সমস্যা করতে পারবে না। যদি আমি সরাসরি অঙ্কতে চলে যাই, তাহলে আমি ক্রমিক সমানুপাত চিনবো না, সমানুপাত চিনবো না, ধারাবাহিক করতে পারবো না, ত্রৈদেশিক কাকে বলে এটা জানবো না। এই জন্য আমাদেরকে এগুলো একটু খেয়াল রাখতে হবে। আমরা আসো
সমানুপাত তৈরি করে ফেলছি। এখন আসলে ত্রৈরাশিক কাকে বলে এটার একটা সংজ্ঞা দেই আমি। আমরা ক্রমিক সমানুপাতে একটু পরে যাই, এর আগে আমরা ত্রৈরাশিকের একটু ধারণা দিই। ত্রৈরাশিক কাকে বলে? ত্রৈরাশিক এটা সংজ্ঞায় আসে পরীক্ষায়। ত্রৈরাশিক কাকে বলে? ত্রৈরাশিক একটা সমানুপাতের যদি তিনটা রাশি দেওয়া থাকে তাহলে চতুর্থ রাশি নির্ণয় করার যে পদ্ধতি তাকে ত্রৈরাশিক বলে। অর্থাৎ সমানুপাতের তিনটি রাশি, সংজ্ঞাটা একটু লিখে দিই। একটি সমানুপাতের সমানুপাতের তিনটি রাশি দেওয়া থাকলে এই সংজ্ঞাটা পরীক্ষা আসে, শুধু সংজ্ঞাটাই আসে। একটি সমানুপাতে তিনটি রাশি দেওয়া থাকলে চতুর্থ রাশি নির্ণয় করার পদ্ধতিকে ত্রৈরাশিক বলে। ত্রৈরাশিক বলে। এগুলো কিন্তু বইয়ের মধ্যে আছে। অনেক বাচ্চা ত্রৈরাশিক কি জানে না, চিনে না, পড়ে না। এর কারণ হলো পরীক্ষাতে যদি আসে যে ত্রৈরাশিক কাকে বলে, এখন যদি আমি না জানি, না লিখতে পারি, তাহলে ত্রৈরাশিক আমরা কি জানলাম? আমরা জানি সমানুপাতে চারটা রাশি থাকে, এর মধ্যে যে কোনো তিনটা রাশি দেওয়া থাকে, তাহলে চতুর্থ রাশি নির্ণয় করার যে পদ্ধতি তাকে ত্রৈরাশিক বলে। একটা সমানুপাতের চারটা রাশি যদি দেওয়া থাকে, তিনটা রাশি যদি দেওয়া থাকে, তাহলে চতুর্থ রাশি নির্ণয় করার যে পদ্ধতি তাকে ত্রৈরাশিক বলে। এটা শুধু সংজ্ঞায় আসে, এই কারণে আমি সংজ্ঞাটাই লেখাইলাম। এখন আসো আমরা ক্রমিক সমানুপাতে চলে যাব। ক্রমিক সমানুপাতের আবার সূত্র আছে এবং এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ক্রমিক সমানুপাত থেকে আমরা আবার সমানুপাত তৈরি করতে পারবো। ক্রমিক সমানুপাত থেকে আমরা একটু ধারণা নিই। তাহলে ত্রৈরাশিকের সংজ্ঞাটা আমরা পারলাম। একটি সমানুপাতে তিনটি রাশি দেওয়া থাকলে চতুর্থ রাশি নির্ণয় করার পদ্ধতিকে ত্রৈরাশিক বলে। আমরা জানি সমানুপাতে চারটা রাশি থাকে, চারটার মধ্যে যদি তিনটা দেওয়া থাকে তাহলে চতুর্থ রাশি নির্ণয় করার যে পদ্ধতি তাকে ত্রৈরাশিক বলে। ত্রৈরাশিকের সংজ্ঞা আমরা লিখে ফেললাম। এখন আসো আমরা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা টপিক, যেটা হলো ক্রমিক সমানুপাত। ক্রমিক সমানুপাত নিয়ে আমরা একটু আলোচনা করি। ক্রমিক সমানুপাত। ক্রমিক সমানুপাত। এখন আসো ক্রমিক সমানুপাত কাকে বলে বা ক্রমিক সমানুপাত আমরা কিভাবে তৈরি করব, এটা খুবই ইম্পর্টেন্ট। তিনটি রাশির প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত এবং দ্বিতীয় ও তৃতীয় রাশির অনুপাত যদি সমান হয় তাকে ক্রমিক সমানুপাত বলে। আমি সংজ্ঞাটা লিখবো না, সংজ্ঞাটা বইয়ের মধ্যে আছে। আমি তোমাদেরকে সূত্রটা এস্টাবলিশ করে দিচ্ছি বা সূত্রটা বুঝিয়ে দিচ্ছি। সূত্রটা তোমরা কিভাবে করবা, একটা ক্রমিক সমানুপাত কিভাবে তৈরি করা লাগে। তাহলে সংজ্ঞাটা আমি আবার মুখে বলতে আছি। তিনটা রাশির, তাহলে ক্রমিক সমানুপাতের রাশি থাকবে কয়টা? তিনটা। আমাদের অনুপাত রাশি ছিল দুইটা, সমানুপাতের রাশি ছিল চারটা, ক্রমিক সমানুপাতে থাকবে রাশি হলো তিনটা। তিনটা রাশির যদি প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত এবং দ্বিতীয় এবং তৃতীয় রাশির অনুপাত যদি সমান হয়, সমানুপাতটিকে একটি ক্রমিক সমানুপাত বলে এবং ক্রমিক সমানুপাতের প্রত্যেক রাশিকে সমানুপাতই বলে। আচ্ছা, এখন আসো, যদি আমাদের যে সংজ্ঞা আছে, সংজ্ঞা অনুসারে যদি আমি একটা চলক দিয়ে লিখি ক অনুপাত খ সমানুপাত যদি খ অনুপাত গ, কি বলছে একটু খেয়াল করো। একটা সমানুপাতের যদি প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত, এখানে প্রথম রাশি হলো এটা, দ্বিতীয় রাশি হলো এটা, এবং দ্বিতীয় এবং তৃতীয় রাশির অনুপাত প্রথম এবং দ্বিতীয় এবং দ্বিতীয় এবং তৃতীয়, তাহলে এটাকে লিখবো আমরা প্রথম, এটা হলো দ্বিতীয়, আবার এটা হলো তৃতীয়, আর এটা হলো তৃতীয় রাশি। তাহলে সমানুপাতের রাশি হলো কয়টা? তিনটা। এটা কিন্তু সমানুপাতের রাশি থাকবে তিনটা, কিন্তু ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে আমার যে দ্বিতীয় এবং দ্বিতীয় যে রাশিটা আছে এটা একই রকম থাকবে, অর্থাৎ ক অনুপাত খ, খ অনুপাত গ। তাহলে একটা সমানুপাতের প্রথম এবং দ্বিতীয় রাশির অনুপাত এবং দ্বিতীয় এবং তৃতীয় রাশির অনুপাত যদি সমান হয় তাকে ক্রমিক সমানুপাত বলে। তাহলে প্রথম রাশি, তাহলে দেখো এখানে আমি প্রথম রাশি এবং তৃতীয় রাশিকে প্রান্তীয় রাশি বলতে পারবো। আমরা আগে সূত্রটা এস্টাবলিশ করে নিই, তারপরে আমরা একটু কোনটাকে প্রান্তীয় রাশি বলবো, কোনটাকে মধ্য রাশি বলবো, এই নিয়ে আমরা একটু ডিটেইলসে আলোচনা করবো। একটু খেয়াল করো সূত্রটা কি হয়। তাহলে আমরা এটাকে লিখতে পারবো বা খ বাই ক বা খ ভাগের ক
সমানুপাতকে সমান সমান দিতে পারবো খ ভাগের গ, বা এখন আমরা আর আর যদি গুণ করি খ ইনটু খ যদি গুণ করি তাহলে খ স্কয়ার দুইটা খ, আর ক আর যদি গ এ গুণ করি ক ইনটু গ। এখন আসো আমি বলেছি ক হলো আমাদের প্রথম রাশি আর খ হলো আমাদের দ্বিতীয় রাশি, বা এটার আরেকটা নাম আমি বলতে পারি মধ্য রাশি, আর আমার গ কে আমি বলতে পারি তৃতীয় রাশি। তৃতীয় রাশি এখানে চারটা রাশি হলো, আমি চারটা বলবো না কেন, কারণ মধ্যখানের যে রাশিটা আছে খ যে রাশিটা আছে এটা কিন্তু একই রকম, অর্থাৎ এটা একই রাশি। প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত যদি তিনটি রাশির মধ্যে প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত এবং দ্বিতীয় এবং তৃতীয় রাশির অনুপাত সমান হয় তাকে ক্রমিক সমানুপাত বলে, এবং সমানুপাতের প্রত্যেকটা রাশিকে সমানুপাতই বলে। এখন দেখো এই মধ্যখানের দুইটা কিন্তু একরকম, এই জন্য এটাকে আমি মধ্য রাশি বলেছি বা দ্বিতীয় রাশি বলেছি। এখন যদি আমরা এটাকে এই মধ্য রাশিটা বের করতে চাই, বাংলাতে যদি ট্রান্সলেট করি তাহলে আমি লিখতে পারবো মধ্য রাশি, খ কে লেখা যায় মধ্য রাশি, মধ্য রাশি এটার মধ্যে একটা স্কয়ার আছে, এবং ক কে লেখা যায় প্রথম রাশি ইনটু আর গ কে লেখা যায় তৃতীয় রাশি। দেখো আমাদের একটা সুন্দর সূত্র তৈরি হয়ে গেছে। সূত্রটাকে আমি কি বলতে পারবো, মধ্য রাশির বর্গ সমান সমান হবে প্রথম রাশি এবং তৃতীয় রাশির গুণফল। এখন যদি আমাকে মধ্য রাশির বর্গ না বের করতে বলে, শুধু মধ্য রাশি বের করতে বলে, তাহলে আমরা কি করব, বর্গমূল করব, মানে স্কয়ার রুট করব। তাহলে মধ্য রাশি একটা রুট ওভার দিব, স্কয়ার রুট ওভার দিব, এদিকে একটা রুট ওভার বা বর্গমূল চিহ্ন দিব, প্রথম রাশি ইনটু তৃতীয় রাশি। এদিকে আমাদের রুটের স্কয়ারে কাটা যাবে, আমরা রুটের স্কয়ারে কাটা নিয়ম জানি, রুট ওভারের মান হলো হাফ, এদিকে 2 আছে, ঘাতে ঘাতে কাটাকাটি যাবে, তাহলে মধ্য রাশি সমান সমান হলো রুট ওভার প্রথম রাশি ইনটু হলো তৃতীয় রাশি। এই হলো আমাদের ক্রমিক সমানুপাতের মধ্য রাশি নির্ণয় করার। যখন তুমি সমানুপাত তৈরি করবে তখন কিন্তু তোমার চারটা রাশি লাগবে, এর মধ্যে মধ্য রাশিটা যদি আমি বের করতে পারি তাহলে মধ্য রাশি দুটোটা কিন্তু দেখো সমান। মধ্য রাশি বের করতে পারলে আমার প্রথম রাশি আর তৃতীয় রাশি জানা থাকলে আমি মধ্য রাশি বের করে ক্রমিক সমানুপাত তৈরি করব বা সমানুপাত কিন্তু তৈরি করে ফেলতে পারবো। তাহলে দেখো মধ্য রাশি, তাহলে মধ্য রাশি সমান সমান হলো প্রথম রাশি এবং তৃতীয় রাশির বর্গমূল। মধ্য রাশি সমান সমান হলো প্রথম রাশি এবং তৃতীয় রাশির বর্গমূল মানে স্কয়ার। তাহলে এটা একটা সূত্র তৈরি করে ফেললাম, আমরা ক্রমিক সমানুপাতের সূত্র তৈরি করে ফেললাম। এখন আসো আমরা একটা গাণিতিক সমস্যা করে আজকে শেষ করব। আজকে তোমাদের এই ওদের এই সূত্রগুলি থেকে আসবে, পরে আমরা লাভ ক্ষতির সূত্রগুলি নিয়ে আলোচনা করবো, এবং এই ক্রমিক সমানুপাত এবং সমানুপাতের গাণিতিক সমস্যা এবং তোমাদের অনুশীলন অঙ্ক নিয়ে আলোচনা করব। এখন আসলে এটার একটা অঙ্ক দেখাই আজকে আমরা শেষ করাই দিচ্ছি তোমাদেরকে। এই ক্রমিক সমানুপাতের আমরা মধ্য রাশি খেয়াল করো, প্রথম এবং তৃতীয় রাশিকে প্রান্তীয় রাশি বলবো, এটা খেয়াল করবা। একটা এরকম থাকতে পারে যে একটা ক্রমিক সমানুপাতের প্রথম রাশি এবং প্রান্তীয় রাশি দেওয়া আছে, মানে প্রথম রাশি এবং তৃতীয় রাশির কথা বলেছি। ক্রমিক সমানুপাতের প্রথম রাশি এবং তৃতীয় রাশিকে আমরা প্রান্তীয় রাশি বলবো, আর এটাকে মধ্য রাশি বলবো। তাহলে এই দুইটাকে কিন্তু আমরা প্রান্তীয় রাশিও বলতে পারি। প্রান্তীয় রাশি দুইটা কিন্তু শেষ প্রান্তে আছে। দেখো আমি যে ক অনুপাত খ লিখেছি, এরপর সমানুপাত খ অনুপাত গ লিখেছি, তাহলে এই দুই জনকে আমি বলবো প্রান্তীয় রাশি, প্রান্তীয় রাশি। আর এই খ কে লিখবো আমি মধ্য রাশি, মধ্য রাশি। আমরা যখন গাণিতিক সমস্যা করতে যাব তখন লেখা থাকবে একটি ক্রমিক সমানুপাতের প্রান্তীয় রাশি দেওয়া আছে, তার মধ্য রাশি নির্ণয় করো এবং সমানুপাতটি তৈরি করো। তাহলে প্রান্তীয় রাশির কথা যদি দেওয়া থাকে, তাহলে যে দুইটার মান দেওয়া থাকলে তাহলে আমারও বুঝতে হবে যে প্রথম রাশি এবং তৃতীয় রাশির মান দেওয়া আছে, মধ্য রাশির মান আমরা বের করবো। এখন একটা আমরা গাণিতিক সমস্যা একটু সমাধান করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো একটি ক্রমিক সমানুপাতের একটা গাণিতিক সমস্যা আমরা করছি। একটি ক্রমিক সমানুপাতের প্রথম ও তৃতীয় রাশি, প্রথম ও তৃতীয় রাশি
4 ও 16 হলে 4 ও 16 হলে মধ্য রাশি অথবা মধ্য সমানুপাতি মধ্য রাশি ও ক্রমিক সমানুপাত নির্ণয় করো। ক্রমিক সমানুপাত নির্ণয় করো। তাহলে এটা হলো আমাদের গাণিতিক সমস্যা। আমাদের গাণিতিক সমস্যাটা কি দেওয়া আছে? একটা ক্রমিক সমানুপাতের প্রথম ও তৃতীয় রাশি দেওয়া আছে। অনেক সময় প্রথম ও তৃতীয় রাশি বলা থাকবে না, বলা থাকবে যে একটা ক্রমিক সমানুপাতের প্রান্তীয় রাশি দেওয়া আছে। তাহলে প্রান্তীয় রাশি দেওয়া থাকলে বুঝতে হবে যে কোন রাশির কথা বলেছে, প্রথম এবং তৃতীয় রাশির কথা বলেছে। আর যদি সরাসরি দেওয়া থাকে তাহলে তো তোমার জন্য সহজ হয়ে গেল। তবে বেশিরভাগ ক্ষেত্রে প্রান্তীয় রাশির কথা বলা থাকে। এখন প্রান্তীয় রাশি যদি তুমি না চিনো, একটা ক্রমিক সমানুপাতের প্রথম এবং তৃতীয় রাশিকে প্রান্তীয় রাশি বলে। আর মধ্য রাশি তো মধ্যখানে যে দুটো আছে এটাকে মধ্য রাশি বলে। এখন আসলে গাণিতিক সমস্যাটা আমরা সমাধান করি। খুবই সহজ। আমি যে সূত্র বুঝিয়েছি এই সূত্র অনুযায়ী যদি আমি করি তাহলে কিন্তু খুবই সহজ এটা। এখন আমরা এটা সলিউশন করব, একটু খেয়াল করো। আমাদেরকে বলছে দুইটা এখানে কোশ্চেন বলছে, একটা বলছে মধ্য রাশি কত আর একটা বলছে ক্রমিক সমানুপাত তৈরি করো। তাহলে দেওয়া আছে গুলো আমরা একটু লিখি। দেওয়া আছে কি? দেওয়া আছে প্রথম রাশি হলো 4 আর আমাদেরকে তৃতীয় রাশি দেওয়া আছে 16। তাহলে আমরা জানি মধ্য রাশি কত। আমাদেরকে প্রথম বলছে মধ্য রাশি বের করো। তাহলে আমরা জানি মধ্য রাশি সমান সমান কিছুক্ষণ আগে আমরা শিখেছিলাম মধ্য রাশি সমান সমান হলো প্রথম রাশি গুণ হলো তৃতীয় রাশি। এখন দেখো প্রথম রাশির মান হলো 4 আর দ্বিতীয় রাশির মান হলো 16। তাহলে রুট ওভার চিহ্ন আছে। 4 16 হলো 64। আমরা প্রথম অধ্যায়ে যখন তোমাদেরকে পাটিগণিতের প্রথম অধ্যায় করেছি 1.1 বর্গমূলের ধারণা দিয়েছি। 64 বর্গমূল হলো কত? 8। 64 বর্গমূল হলো 8। তাহলে আমাদের মধ্য রাশিটা আমরা পেয়ে গেলাম 8। বর্গমূল সম্পর্কে আমরা ধারণা দিয়েছি, বর্গমূল কিভাবে বের করা লাগে বর্গ সম্পর্কে ধারণা দিয়েছি। যদি আমরা কোনো একটা সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করি, যে গুণফলটা পাওয়া যাবে, তাহলে এটা হলো বর্গ সংখ্যা। আমরা যদি 8 কে 8 দিয়ে গুণ করি তাহলে পাবো কত? 8 8 64। তাহলে ওই যে সংখ্যা দিয়ে গুণ করেছি ওই সংখ্যাটা হলো গুণফলের বর্গমূল। তাহলে 64 বর্গমূল হবে কত? 8। অর্থাৎ রুট ওভার 64 এটাকে আমরা লিখতে পারি এভাবে 8 স্কয়ার মানে 8 স্কয়ার, উপরে রুট ওভার চিহ্ন আছে। এখন রুট আর স্কয়ার কিভাবে কাটা যায় একটু আমরা দেখি। 8 স্কয়ার এর রুট ওভারের মান হলো 2 ভাগের 1। 2 ভাগের 1 এই 2 যদি আমরা কাটি তাহলে কিন্তু 8 হবে। এভাবে রুট আর স্কয়ারে কাটা যায়। মূলত রুট হলো একটা সিম্বল, আমি সরাসরি কাটতে পারবো না। আমরা বলি রুট আর স্কয়ারে কাটা যায়, আমরা ওই যে সূচকের বিধি দিয়ে কাটবো। তাহলে আমাদের 64 বর্গমূল হয়ে গেল কত? 8। এই জন্য আমাদেরকে প্রথম অধ্যায়টা আমরা করিয়ে ফেলেছি, আমরা বর্গ সংখ্যার ধারণা জানি। এখন আসো আমার একটা অংশ শেষ হয়েছে যে মধ্য রাশি কত, মধ্য রাশি বের করেছি। বলছে ক্রমিক সমানুপাত নির্ণয় করো। তাহলে ক্রমিক সমানুপাতটি কি হবে? সুতরাং ক্রমিক সমানুপাত হবে আমরা জানি সমানুপাতে 4টা রাশি থাকে। তাহলে প্রথম রাশি তো আমি লিখবই। আর ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে আমরা দেখছি কি মধ্য রাশি দুইটা সমান থাকে। এখন না মধ্য রাশি আমি বের করেছি 4। ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। দেখো মধ্য রাশি বের করেছি কত? 8। তাহলে 8 সমানুপাত মধ্য রাশি দুইটা একই রকম হবে। তাহলে আবার 8 লিখলাম এবং লাস্টে যে রাশিটা আছে 16 16 লিখলাম। তাহলে এটা আমরা একটা ক্রমিক সমানুপাত হয়ে গেল। দেখো আমি ক্রমিক সমানুপাতের যখন সূত্র লিখেছি তাহলে ক অনুপাত খ লিখেছি, সমানুপাত খ অনুপাত গ লিখেছি। দেখো খ খ কিন্তু একই রকম ছিল। এটার সাথে যদি আমরা মিলাই ক প্রথম রাশি, খ খ দেখো একই রকম 8 8 আছে এবং শেষ যে রাশিটা আছে তৃতীয় রাশি এটা 16 আছে। তাহলে এটা একটা ক্রমিক সমানুপাত। তাহলে আমরা সাধারণ যে সমানুপাত আছে এটাকেও আমি সমানুপাত বলবো। তাহলে এটা হলো সমানুপাতের একটা কি বলতে পারি আমরা, সমানুপাতের একটা প্রকারভেদ বলতে পারি ক্রমিক সমানুপাত। সমানুপাতের ক্ষেত্রে তোমার 4টা রাশি থাকবে, তবে 4টা রাশি প্রথম দুইটা রাশির অনুপাত এবং দ্বিতীয় দুইটা রাশির অনুপাত সমান হবে। তবে 4টা রাশি 4 রকম থাকে, কোনো সমস্যা নাই। 4টা রাশির সংখ্যা 4 রকম ছিল। কিন্তু ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে এই সমানুপাত থেকে ক্রমিক সমানুপাতকে আলাদা করার একটা উপায় হলো মধ্য রাশি ক্রমিক সমানুপাতের মধ্য রাশি সমান থাকবে। দেখো মধ্য রাশি একই রকম আছে 8 অনুপাত 8 সমানুপাত 8।
4 এবং 16 হলো প্রান্তীয় রাশি, মানে প্রথম রাশি এবং তৃতীয় রাশি হলো প্রান্ত রাশি, তার মধ্যে রাশি সমান থাকবে। তাহলে এটা হলো ক্রমিক সমানুপাত। তাহলে তোমাদের সপ্তম শ্রেণীর সমানুপাতের আমরা যে আজকের আলোচ্য বিষয় ছিল বহুরাশিক অনুপাত, ধারাবাহিক অনুপাত, সমানুপাত, ক্রমিক সমানুপাত, ত্রৈরাশিক নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা এটার আরো দুইটা ক্লাস নিব। একটা হলো আমরা লাভ ক্ষতির একটা ক্লাস নিব, আর একটা হলো আমাদের গাণিতিক সমস্যা যেগুলো আছে এগুলার মধ্যে মধ্যখানে আমি যে সূত্রগুলো আলোচনা করেছি এই সূত্রগুলো যারা বুঝে থাকো গাণিতিক সমস্যা সহজে করতে পারবা। আমি বেশিরভাগই বেসিক নিয়ে আলোচনা করব, যেহেতু সবাই বিভিন্ন জায়গায় পড়ো, ঠিক আছে নি? তাইলে পড়লে এগুলা এই আলোচনাগুলো একটু সাধারণত কমে হয়, এই জন্য আমি বেসিকটা নিয়ে আলোচনা করব। গাণিতিক সমস্যা তুমি করতে পারবা। আমি গাণিতিক সমস্যাও কিন্তু পাশাপাশি দেখিয়েছি। এছাড়া অনুশীলনে যদি এক্সট্রা কোনো গাণিতিক সমস্যা থাকে যেটা ইম্পর্টেন্ট মনে হয় এটা আলোচনা করব। সব কিন্তু অনলাইনে ডিটেলস আলোচনা করা যায় না, কারণ এখানে সময়ের ব্যাপার আছে, ব্যস্ততার ব্যাপার আছে, যেহেতু আমি প্রফেশনাল অনলাইন ক্লাস করি না, ঠিক আছে? শুধু কয়েকজনের সুবিধার জন্য বা আমার ভিডিওটা বা ক্লাসটা দেখে যাতে কয়েকজন উপকৃত হতে পারে এই জন্যই কিন্তু আমি অনলাইনে ক্লাস চালিয়ে যাচ্ছি। তো আজকের মতো এখানে ধন্যবাদ সবাইকে। তো আগামী ক্লাসে আমরা শনিবারে আগামীকাল আমরা অষ্টম শ্রেণীর আমরা প্যাটার্নের যে একটা ক্লাস করেছিলাম এই প্যাটার্নের দ্বিতীয় ক্লাস করে আমরা প্যাটার্ন শেষ করে দিব। তাই ইনশাল্লাহ কালকে রাত্রে আমরা 9:30 বা 10টায় আমি মেসেজ দিব তোমাদেরকে, 9:30 বা 10টায় অষ্টম শ্রেণীর প্যাটার্ন নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।